বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলের সুস্থ জীবন, নিরাপত্তা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে একটি পুরানো প্রশ্ন বারবার ফিরে আসে। রাজনীতির মঞ্চে আমরা যা দেখি সেটাই কি পুরো সত্য, নাকি রাজনৈতিক দলের প্রকাশ্য বক্তব্যের বাইরে থাকে আরও একটি হিসাব? বিএনপি একদিকে, জামায়াত একদিকে, এনসিপি অন্যদিকে। সাম্প্রতিক সময়ে তাদের বক্তব্য, কর্মসূচি, নির্বাচন এবং রাজনৈতিক অবস্থান দেখে মনে হতে পারে তারা যেন একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিরোধ কি আদর্শগত, নাকি ক্ষমতার হিসাব, নাকি রাজনৈতিক বিরোধিতা? প্রিয় বন্ধুরা, আর সবচেয়ে বড় প্রশ্ন, পদ্মার সামনে যদি বিরোধ থাকে, তাহলে পদ্মার পেছনে কি যোগাযোগের কোনো দরজা খোলা থাকে? আজকের প্রতিবেদনে আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেব না, বরং দেখব বিএনপি, জামায়াত, এনসিপির প্রকাশ্য রাজনীতি ও অতীতের সম্পর্ক, বর্তমান প্রতিদ্বন্দ্বিতা এবং ভবিষ্যতের সম্ভাব্য সমীকরণ কী বলছে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আমরা দুটি পার্টে অন্তর্ভুক্ত করেছি। আজকে প্রথম পার্টির আলোচনা। প্রিয় বন্ধুরা, প্রথম পার্টির প্রথম অধ্যায়ে থাকছে, একসময় যারা ছিল একই রাজনীতির বলয়ে। বিএনপি এবং জামাতের সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। দীর্ঘ সময় ধরে দুই দল বিভিন্ন নির্বাচনী রাজনৈতিক আন্দোলন একসঙ্গে ছিল। 2001 সালের নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার, জামাতের নেতারা মন্ত্রিসভাতেও ছিলেন। অর্থাৎ রাজনৈতিক ইতিহাস বলছে, এই দুই দলের মধ্যে শুধু বিরোধের ইতিহাস নেই, সহযোগিতার ইতিহাসও আছে। একসময় বিএনপি ও জামাতের রাজনৈতিক স্বার্থের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল ছিল। বিএনপির প্রয়োজন ছিল সংগঠিত ভোট ও মাটির শক্তি, জামায়াতের প্রয়োজন ছিল একটি বড় জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়ানো। ডয়চে ভেলের একটি বিশ্লেষণে রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য এমন কথাই উঠে এসেছিল, জামাতের মতো ছোট কিন্তু সংগঠিত দল এবং বিএনপির মতো বড় দলের মধ্যে নির্বাচনী সহযোগিতা উভয়ের জন্য লাভজনক ছিল। একই সঙ্গে আরেক বিশ্লেষক এই সম্পর্ককে স্থায়ী আদর্শিক জোট না বলে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা হিসাবে দেখেছিলেন। অর্থাৎ শুরু থেকেই একটি বিষয় মনে রাখা দরকার, রাজনৈতিক জোট মানে আদর্শের শতভাগ মিল নয়। অনেক সময় জোট হয় প্রয়োজনের কারণে। দ্বিতীয় অধ্যায়, তাহলে আজ এত বিরোধ কেন? এখানেই আসে বর্তমানে রাজনীতির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রিয় বন্ধুরা, 2024 সালে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটি বড় শূন্যতা তৈরি করে। এই শূন্য জায়গায় বিএনপি, জামায়াত এবং রাজনৈতিক শক্তি, বিশেষ করে এনসিপি, নিজ নিজ জায়গা শক্ত করার চেষ্টা করে। 2026 সালে নির্বাচনের আগে জামায়াত নেতৃত্বাধীন একটি বড় জোট তৈরি হয়। এনসিপি সেই জোটের রাজনৈতিক সমীকরণের অংশ হয়। অন্যদিকে বিএনপি নিজস্ব জোট ও সংগঠন নিয়ে নির্বাচনে যায়। ফলে পুরানো মিত্র বিএনপি ও জামায়াত এবার সরাসরি ভোটের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। ডয়চে ভেলের বিশ্লেষণে 2026 সালের নির্বাচনের আগে বিএনপি, জামায়াতকে একসময় ঘনিষ্ঠ মিত্র থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এখানে একটি মৌলিক পরিবর্তন ঘটেছে। আগে প্রশ্ন ছিল কে কাকে ক্ষমতায় আনবে, এখন প্রশ্ন হচ্ছে কে নিজেই ক্ষমতায় যাবে। এটাই প্রশ্নের চরিত্র বদলে দিয়েছে। তৃতীয় পরিচ্ছেদ। প্রিয় বন্ধুরা, বিএনপি বনাম জামায়াত, আদর্শের লড়াই নাকি ভোটের লড়াই? বিএনপি নিজেদের জাতীয়বাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে, অন্যদিকে জামায়াতে ইসলামী নিজেদের ইসলাম ভিত্তিক রাজনৈতিক আদর্শের প্রতিদ্বন্দ্বিতাকারী দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। অর্থাৎ আদর্শগত পার্থক্য বাস্তব, কিন্তু রাজনৈতিকভাবে শুধু আদর্শই সব কিছু নির্ধারণ করে না। ভোট, আসন, সংগঠন, নেতৃত্ব, ক্ষমতা এবং ভবিষ্যৎ সরকার সব কিছুই সমীকরণে আসে। 2026 সালে নির্বাচনের আগে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামপন্থী জোটের প্রচেষ্টা ছিল বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই সময় জামায়াতের বিভিন্ন ইসলামপন্থী দল একত্র করার চেষ্টা করে। এখানে প্রশ্ন দাঁড়ায়, জামাত কি বিএনপি বিকল্প হতে চেয়েছিল? অনেক বিশ্লেষকদের মতে অন্তত নির্বাচনী রাজনীতিতে
জামায়াতের লক্ষ্য ছিল নিজেদের আলাদা শক্তি হিসাবে প্রতিষ্ঠা করা, অর্থাৎ বিএনপির সঙ্গে থাকব, এই পুরানো কৌশল থেকে বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করব, এই নতুন কৌশলে পরিবর্তন। চতুর্থ অধ্যায়, এনসিপি কোথায় দাঁড়িয়ে? এখানে আসে তৃতীয় পক্ষ এনসিপি। এনসিপি এসেছে 2024 সালে গণ অভ্যুত্থানের পরে নতুন রাজনৈতিক বাস্তবতা থেকে। তাদের রাজনৈতিক একটি বড় বক্তব্য ছিল পুরানো রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা। কিন্তু বাস্তবে রাজনীতিতে এনসিপি শেষ পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটের সঙ্গে যুক্ত হয়। এতে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়, কারণ এনসিপির অনেক বক্তব্য ছিল প্রচলিত রাজনৈতিক দলগুলোর সমালোচনামূলক, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল কিংবা রাজনৈতিক আধিপত্যের অভিযোগ নিয়ে তারা প্রকাশ্য কথা বলেছে। ডয়েচে ভেলের একটি প্রতিবেদনে এনসিপির পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে এসব অভিযোগ রাজনৈতিকভাবে তুলে ধরার কথা উল্লেখ করা হয়েছিল। একই প্রতিবেদনে এনসিপির একজন নেতার বক্তব্য বলা হয়, আদর্শিক জায়গা থেকে তাদের সঙ্গে বিএনপির মিল জামাতের চেয়ে বেশি। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনসিপি কি জামাতের আদর্শ গ্রহণ করেছে, নাকি জামাতের সঙ্গে নির্বাচনী বাস্তবতার কারণে আজ করেছে? এই দুটোই এক বিষয় নেই। পঞ্চম অধ্যায়, প্রিয় বন্ধুরা, এখানে আসি মূল প্রশ্নে। বিএনপি জামাতের প্রকাশ্য বিরোধ কি সত্যি? উত্তর হ্যাঁ, বিরোধ সত্যি এবং বাস্তব। কোনো বিশ্লেষক মনে করছে তারা রাজনৈতিকভাবে বিরোধ, কিন্তু পর্দার আড়ালে তারা ঠিকই একই সাথে বসে বিভিন্ন আলোচনা এবং সমালোচনার জবাব দেন। প্রিয় বন্ধুরা, 2026 সালের নির্বাচনের সামনে রেখে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ এবং আসন ভিত্তিক তীব্র প্রতিদ্বন্দ্বিতার খবর প্রকাশ্য এসেছে। আল জাজিরার নির্বাচনী বিশ্লেষণে ঢাকার মিরপুর সহ বিভিন্ন এলাকার বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের কথা উল্লেখ করা হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ভয়, ভীতি ও রাজনৈতিক বাধাদানের অভিযোগ তোলে। এটিকে শুধু রাজনৈতিক বিশ্লেষণ বা নাটক বলা ঠিক হবে না। মাঠের কর্মীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাস্তব, প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাস্তব, ভোটের হিসাব বাস্তব, আসনের হিসাব বাস্তব। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আসে, মাঠের প্রতিদ্বন্দ্বিতা কি জাতীয় পর্যায়ে সব সম্পর্কের দরজা বন্ধ করে দেয়? রাজনীতির ইতিহাস বলছে সব সময় নয়। ষষ্ঠ অধ্যায়, পর্দার পেছনে কি যোগাযোগ থাকতে পারে? এখানে আমাদের খুব সতর্ক হতে হবে। কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া বলা যাবে না যে বিএনপি জামাতের গোপনে চুক্তি করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে একটি বিষয় বলা হয়, প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগের থাকা অবস্থা অস্বাভাবিক নয়। আজ যে দল বিরোধিতা করে সে দল কাল তার সঙ্গে একসঙ্গে মিটিং এবং বিভিন্ন আলোচনা বৈঠকে বসতে পারে। আজ যে দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, ভবিষ্যতে কোনো সাংবিধানিক প্রশ্নে তার সঙ্গে অবস্থান মিলতে পারে। আর জাতীয় রাজনীতিতে দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া খুব কঠিন, কারণ রাজনীতি স্থির নয়। রাজনীতির মূল শব্দ স্বার্থ, আর সেই স্বার্থ হতে পারে ক্ষমতার স্বার্থ, নির্বাচনের স্বার্থ, সাংবিধানিক সংস্কার স্বার্থ কিংবা নির্দিষ্ট কোনো ইস্যুতে স্বার্থ, পারস্পরিক সমর্থনের স্বার্থ। প্রিয় বন্ধুরা, আজকের মতো প্রথম পর্ব এখানে শেষ করব। নিশ্চয়ই আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।